কোটা আন্দোলন। শুরুর দিকে সেটা নিয়ে কারো মাথা ব্যথা না থাকলেও পরিবেশ পরিবর্তন করে দেয় এক ঐতিহাসিক চাটুকারী সংবাদ সম্মেলন। এমনকি সেই সংবাদ সম্মেলনের আয়োজন ওই চাটুকার নিজেই। সব হারিয়েছেন তো জানি খবর কথা ছিল না ছিল সেটা ডাস্টবিন নোংরার মিথ্যা কথা ছিল সেটা ডাস্টবিন নোংরার মিথ্যা কথা বলতো সারাদিন হাসিনার মুখ ছিল না ছিল সেটা ডাস্টবিন নোংরার মিথ্যা কথা বলতো সারাদিন কি অবস্থা সবার? কেমন আছো? অবস্থা ভালো আছো? সবাই কি পূর্বাচলের ফ্ল্যাটটা পেয়েছো? কি বলছো? পাইনি কেন? আসতে বলো, সবাই তো শুনে ফেলবে। সমস্যা নেই, সমস্যা নেই, পেয়ে যাবে। দিয়ে দিও, কিন্তু ওরা কিন্তু আমারই লোক। আপা বলো। আন্দোলন হচ্ছে, এই আন্দোলনে যে এত মানুষ মারা গেল, এটা নিয়ে আপনার মতামত, এই ব্যাপারে আপনি কি বলবেন? কি বলছি, মানুষ মারা গেলে সত্যি কথা বলতে গেলে কারো মৃত্যুর কথা শুনলে আমার কি যে আনন্দ লাগে। সরি, আসলে আমি বলতে চাচ্ছিলাম কারো মৃত্যুর কথা শুনলে আমার ভিতর বেদনার অনুভূতি প্রকাশ পায়, আর বারবার শুধু মনে হয় যাই হোক, পারতাম। আরে প্রবাস, কেমন আছো? আপা, আমার একটা প্রশ্ন ছিল। কেন নয়? আপা, পড়ে নেন একটা সরকারি চাকরি পরীক্ষায় রাজাকারের সন্তান যেমন মেধাবী, একজন মুক্তিযোদ্ধার রাষ্ট্রপতিও সমান মেধাবী, এক্ষেত্রে আপা আপনি চাকরিটা কাকে দেবেন? দাঁড়াও, কি বলে তুমি? আমি তো দেখেছি। আমি কি দেখিনি? এই 2018 সালে জামাত বিএনপির ষড়যন্ত্রের কারণে আমি কোটা তুলে নিয়েছিলাম। তারপর কি হলো? তারপর আমি যে ভুয়া মুক্তিযোদ্ধার কোটার নামে আমার লীগের ছেলেমেয়েদেরকে চাকরি ঢোকাতাম, সেই পথ এখন বন্ধ হয়ে গেছে। এই জামাত বিএনপির ষড়যন্ত্রের কারণে আমি আমার ছোট ভাই রাসেলকে হারিয়েছি। আমি আমার বাবাকে হারিয়েছি। স্বজন হারানোর কি বেদনা, স্বজন হারানোর কি বেদনা। আপা, আমার প্রশ্নটা ছিল এখন আপনি চাকরিটা কাকে দেবেন? মুক্তিযোদ্ধার সন্তানরা চাকরি পাবে না তো ওইসব রাজাকারের বাচ্চারা চাকরি পাবে? না 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 না, আমাদেরকে রাজাকার আমাকে রাজাকার তুমি কে, আমি কে? কে বলেছে, কে বলেছে? তুমি কে, আমি কে? কে বলেছে, কে বলেছে? কথায় কথায় বাংলা ছাপ, কথায় কথায় বাংলা ছাপ। তুমি কে, আমি কে? সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আপনারা জানেন আমরা একটি যৌক্তিক দাবিতে বসে নেমেছিলাম, কিন্তু এই স্বৈরাচার আমাদেরকে রাজাকার ডাকিয়ে আন্দোলন দমনের অপচেষ্টা চালাচ্ছে। কোনোভাবে হতে দেওয়া যাবে না। আমি সারা দেশের সকল সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং স্কুল কলেজ মাদ্রাসায় তীব্র আন্দোলন করে তোলার আহ্বান জানাচ্ছি। তুমি কে, আমি কে? কে বলেছে, কে বলেছে? হঠাৎ এমন এক ঘটনায় নড়ে চড়ে বসে দেশবাসী। সরকারের পক্ষে বিপক্ষে
ঝড় উঠতে থাকে চায়ের কাপে। কেউ কেউ এই আন্দোলনের স্বপ্ন দেখতেন স্বৈরাচার বদল, আবার কেউ কেউ বলতে থাকেন এত বড় বড় রাজনৈতিক তো 16 বছরে কিছু করতে পারেনি, আর এই বাচ্চারা কি করবে? সারা দেশে যখন টানটান উত্তেজনা, তখন সরকারি টিভিতে দেখাচ্ছে বাতাবি লেবুর বাম্পার খবর। কি সুন্দর রে! সুপ্রিয় দর্শক মন্ডলী, বাতাবি লেবু টিভির পক্ষ থেকে জানাই তোমাদেরকে স্বাগত। সুপ্রিয় দর্শক মন্ডলী, বাংলাদেশে নওগাঁতে হয়েছে বাতাবি লেবুর বাম্পার ফলন। এই বাম্পার ফলনের টাকা দিয়ে বাংলাদেশ কিন্তু ইউরোপ কিংবা আমেরিকা হয়ে যেতে পারে। সুপ্রিয় দর্শক মন্ডলী, অন্যদিকে নরসিংদীতে হয়েছে টমেটোর বাম্পার ফলন। এই লাল টুকটুকে কচি সুপ্রিয় দর্শক মন্ডলী, দুঃখিত, এই আসলে টিভি কেউ বন্ধ করে নাই। স্যাটেলাইটে পানি ঢোকার ফলে ইন্টারনেটের মতো টিভি নিজে নিজেই বন্ধ হয়ে গেছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলাদেশের প্রথম খেলার খবর নিয়ে। সুপ্রিয় দর্শক মন্ডলী, বাংলাদেশের জনপ্রিয় খেলোয়াড় সাকিব আল হাসান বলেছে এবারের বিশ্বকাপ তিনি আনতে না পারলেও পরবর্তী ফুটবল বিশ্বকাপ তিনি কিন্তু এনেই ছাড়বে। সোর্স চালাইতে ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। পরদিন থেকে সারা দেশে বেড়ে যায় আন্দোলনের তীব্রতা। গুন্ডা বাহিনীর বিপরীতে একে একে ইতিহাসের মহাবীর হয়ে সামনে আসতে ছাত্র। কেউ বুক পেতে দেয়, কেউ বাবার মাথা উঁচু করে দাঁড়ায় ঘাতকের বুলেটের সামনে। এই আন্দোলনের প্রথম দিকে নেতৃত্ব দেয় পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা।
ঝাঁকে ঝাঁকে নেমে আসতে শুরু করে মাদ্রাসা শিক্ষার্থীরা। ছাত্রদের সমর্থন দেয় শিক্ষকরা, সমর্থন দেয় সকল রাজনৈতিক দল। নেমে আসতে শুরু করে সাধারণ জনতা। এই পরিস্থিতি থাকতে পারে সন্ত্রাসীরা একে একে পালাতে থাকে দেশ বাহিনী। এই পর্যায়ে সরকার থেকে আসে আলোচনা, কিন্তু শত লাশের উপর পাড়া দিয়ে কি আর আলোচনা হয়? ছাত্ররা গণভবনে না গিয়ে জড়ো হতে থাকে কিন্তু শহীদ মিনারে, শত কণ্ঠে গিয়ে ওঠে দেশকে মেনে। বসুন্ধরা তাহার মাঝে আছে দেশের সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতিতে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। আপনারা দেখেছেন কিভাবে সারা দেশে আমার ভাইদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। আমরা একটি যৌক্তিক দাবি নিয়ে রাজপথে নেমেছিলাম, কিন্তু এই স্বৈরাচার যে নৃশংসতা দেখিয়েছে তাতে এটাই প্রমাণিত হয় এই স্বৈরাচারের এই দেশের প্রতি, জনগণের প্রতি, ছাত্রদের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। তাই 8 দফা 9 দফা তো হলো, এর করে দফা সারা দেশ জুড়ে এই স্বৈরাচার পতনের 1 দফা দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক দিচ্ছি। এক দফার ঘোষণা দিয়ে গ্রেপ্তার আতঙ্কে লুকিয়ে পড়তে হবে সবাইকে। রাতেই অনলাইনে ঘোষণা আসে, পরশুদিন হবে ঢাকা অভিমুখে সারা দেশ থেকে লং মার্চ। কিন্তু এর কিছুক্ষণ পরে আসে এক ঐতিহাসিক সিদ্ধান্ত। পরশু নয়, পরিস্থিতি বিবেচনায় কালই হবে লং মার্চ। অপ্রস্তুত বা প্রস্তুত যে যে অবস্থায় ছিল রওনা দিতে বলা হয় ঢাকা থেকে। এই রাজ্যের ন্যায় ইতিহাসের সাক্ষী স্বপ্ন তরুণীতে নেই। একদিকে যখন আতঙ্ক, তেমনি আরেক দিকে এক নতুন শুভেচ্ছা দিতে অপেক্ষা। জেগে উঠতে শুরু করে সরকারি গুজব সমাজ। কালকে আগে আসি, 7 মিনিটে ক্লিয়ার করে দেবো। কালকে রামটা জেলের পাখি সব কিছু নিয়ে বাইরে জেলের পাখি একবার খালাস করে দিই। আরে ভাই দেখিস সেনাবাহিনী কিন্তু যে কোনো সবগুলো করতে পারে, বুঝতে পারছো? পাঁচ আগস্ট শেষে শুভেচ্ছা দিতে হয়, কিন্তু বাংলাদেশের কেউ জানে না এটা সত্যিকারের শুভেচ্ছা দিতে। বেলা করিয়ে 10টায় টিভিগুলোতে দেখানো হয় ঢাকার রাস্তা একদম ফাঁকা। কিছু মানুষ সঙ্গী ঝুঁকি মারলেও একত্রিত হতে পারছিল না তেমন।
আমরা যাব, কেউ আসুক আর না আসুক, আমরা মাঠে নামবো। আজ হয় বিজয় আর নয় মৃত্যু। এই দেশটা তো আমাদের একার নয়, এই দেশটা তো আমাদের সকলের। আজকে যদি মাঠে নামবে, কবে মাঠে নামবে? শাহাদাতে উদিত সে জীবন বাধা মানে না। যে পথে শহীদ মুগ্ধ শহীদ, যে পথে শহীদ মুগ্ধ শহীদ, সেই পথ থামবে না, সেই জীবন বাধা মানে না। আমরা তো আপনাদের হাতে রইল দেশ গড়ার নাই। যেহেতু স্বৈরাচার নাই, আশা করি এদেশে আর কোনোদিন চাঁদাবাজি, দুর্নীতি, খুনাখুনি হবে না। 24-এর গণ-অভ্যুত্থানের শক্তিরা মিলেমিশে করবেন স্বপ্নের বাংলাদেশ। আর যদি তা করতে ব্যর্থ হন, আমাদের লাশের আপনাদের কখনো ক্ষমা করবেন। শহীদের রক্ত না দিন, হোক 71, 90 কিংবা 24। আমাদের সত্যিকারের স্বাধীনতার জন্য যুগ যুগ ধরে যারা জীবন দিয়েছে, তাদের সকলের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।